ভার্সিটি থেকে এসে সোজা সোফায় গা এলিয়ে বসতে আম্মু শরবত নিয়ে এসেছে। নে মা, কলেজ থেকে আসছি, শরবত খা। বেশি করে শরবত খাও কাকিমা, তোমার গুণধর মেয়েকে আর কাকাইকে বলে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও, যাতে বেশি করে ফোনে কথা বলতে পারে। বলেই আমার গালে ঠাস করে থাপ্পড় বসালো শুভ্র ভাইয়া। কি হয়েছে রে শুভ্র? আম্মু জিজ্ঞেস করলো। কি হয়নি কাকিমা সেটা বলো। আমার দিকে কটমট করে তাকিয়ে শুভ্র ভাইয়া উত্তর দিল, শুভ্র ভাইয়ের চাহনি দেখে আমি নিশ্চিত আজকে কপালে শনি আছে। কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠেছিলাম আল্লাহ জানে। বিড়বিড় করে বলতে লাগলাম, স্টুডেন্টের মতো দেখছিস কি? তোর গুণকীর্তিগুলো কাকিমাকে বল। শুভ্র ভাইয়ার কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম। শুভ্র ভাইয়াকে বললাম, কি বলবো? ও জানিস না কি বলবি? আমি বলছি তোকে, কষ্ট করতে হবে না, ইডিয়েট কোথাকার। তারপর শুভ্র ভাইয়া আম্মুকে সম্পূর্ণ কাহিনী খুলে বলল। আমি নীরব দর্শকের মতো হা হয়ে শুনতে লাগলাম। তার জন্য শুভ্র তুই মেয়েটার গায়ে হাত তুলবি? সাথে সাথে আম্মু বলল, শুভ্র আরো 2টা থাপ্পড় লাগা, বিয়াদব মেয়ে কোথাকার। ভাবি বাচ্চা মেয়ে, তাই বুঝতে পারেনি হয়তো। তোমরা আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো। তোর সাহস কি করে হয় ছেলেদের সাথে ফ্ল্যাট করার? তোকে কি এজন্য ভার্সিটিতে পাঠানো হয়? ছি, তোর এতটা অধঃপতন হয়েছে পেয়েছি। ফ্ল্যাশব্যাক। আমার বেস্টি নয়নাকে রিক নামের একটা ছেলে খুব বিরক্ত করত। শুধু ওকে না, ভার্সিটির প্রত্যেকটা মেয়েকে বিরক্ত করত। আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য রিকের ফোন নাম্বার জোগাড় করি, তার সাথে ফোনে কিছুদিন কথাও বলি, ও প্রেমের অভিনয় করি। তারপর দেখা করার নাম করে রেস্টুরেন্টে আনিয়ে আমাকে বিরক্ত করে বলে গণধোলাই খাওয়ায়, যা শুভ্র ভাইয়ের কানে যায়। কিন্তু কিভাবে ওনার কানে গেল তা আমার অজানা। তারপরটুকু তো দেখলেনি। এখন পরিচয় আসি। আমি নীরা, বাবা মায়ের একমাত্র মেয়ে, পরিবারের সবার অনেক আদরের। আমার একমাত্র চাচার ছেলে শুভ্রনীল আহমেদ ভাইয়া ও বড় মেয়ে অরিন আপু। শুভ্র ভাইয়া 5 ফুট 11 ইঞ্চি লম্বা ও ধপধপে সাদা গায়ের রং আর জিম করা বডি। ওনার কিলার লুক আর অ্যাটিটিউডের কারণে প্রত্যেকটা মেয়ে ওনার প্রেমে পড়তে বাধ্য। যদিও আমি এর ব্যতিক্রম, আমার চিরশত্রু উনি। ভাইয়াও আমি একই ভার্সিটিতে পড়ি। ভার্সিটির ক্রাশ শুভ্র ভাইয়া, ভার্সিটিতে টপার, বেশ নামডাক আছে ওনার। অনেক মেয়েরা ওনাকে প্রপোজ করেছে, কিন্তু উনি সব কয়টা রিজেক্ট করে দিয়েছেন। আমি শুভ্র ভাইয়ের 3 বছরের ছোট। আমি একমাত্র শুভ্র ভাইয়াকেই ভয় পাই আর উনি একমাত্র আমাকে শাসন করে। অন্যদিকে অরিন আপু অনেক ভালো, আমার সব আবদার পূরণ করে, আমাকে অনেক আদর করে। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে একই মায়ের 2 সন্তান এমন বিপরীত কি করে হয়। নাকি আবার শুভ্র ভাইয়া হাসপাতালে জন্মের সময় অন্য বেবির সাথে উল্টাপাল্টা হয়ে গেছে। যদিও পরিবারের সবাই ওনাকে নিয়ে বেশ গর্ববোধ করেন। বর্তমানে আমার হোশ ফিরে শুভ্র ভাইয়ের নাম ধমকে। উনি আমাকে কিছুক্ষণ বকাবকি করে আর তার শাস্তি হিসেবে হিসাব বিজ্ঞানে অনেক অঙ্ক সমাধান করতে দেয়। আমি হিসাব বিজ্ঞান অনেক কম পারি, এজন্য হিসাব বিজ্ঞান পড়া সবচেয়ে বেশি এড়িয়ে যাই। আর শুভ্র ভাই আমাকে কিনা শেষমেশ হিসাব বিজ্ঞানী করতে দিলেন। এজন্য মনে মনে আমি ওনাকে ইচ্ছে মতো গালি দিতে থাকি। শয়তান, অসভ্য, ইচ্ছে করছে লাথি দিয়ে উগানটা পাঠিয়ে দিতে। আপনি জীবনেও বউ পাবেন না। আমাকে গালি দেওয়া শেষ হলে নিজের রুমে যা। শুভ্র ভাইয়ের কথায় আমার হুঁশ ফিরে। উনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারেন? ভাবতে ভাবতে নিজের রুমে চলে যাই। আমি রাতে পড়তে বসি, কারণ কালকের মধ্যে পড়া শেষ না হলে কপালে শনি আছে। কিন্তু কিছু সময় পরে চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিল, তাই বইয়ের উপরই ঘুমিয়ে পড়ি। শুভ্র নিজের রুমে ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করলো নীরা কি করে তা আগে গিয়ে দেখে আসা যাক। রুমে গিয়ে দেখলো নীরা বইয়ের উপর ঘুমাচ্ছে। পাশ থেকে পানির গ্লাস নিয়ে নীলার উপর পানি ঢেলে দেয়। তাই হঠাৎ করে পানি ঢেলে দেওয়ার কারণে নীরা লাফ দিয়ে ওঠে। বৃষ্টি হচ্ছে বলে চেঁচিয়ে উঠি, কিন্তু সামনে তাকিয়ে দেখি শুভ্র ভাই আমার সামনে দাঁড়ানো আর ওনার হাতে পানির গ্লাস। তাই বুঝতে আর বাকি রইলো না যে উনি আমার উপর পানি ঢেলে দিয়েছে। কেন পানি ঢেলে দিলেন আমার উপর? তুই ঘুমাচ্ছিলি তাই। নির্দ্বিধায় উত্তর দিলেন উনি। আমি ঘুমাচ্ছিলাম তাতে আপনার কি? আপনার ইচ্ছে হলে আপনিও ঘুমান, আর কেন আপনি আমার উপর এত অধিকার খাটান? অধিকারের কথা বলছিস তো লিসেন, তোর উপর একমাত্র আমার অধিকার আছে। তোর নিজের উপরও নিজের এতটুকু অধিকার যতটুকু আমার তোর উপর আছে। বাই দা ওয়ে, বেশি কথা বলবি তো বাকি পানিটুকুও ঢেলে দিব। পড়তে বস। বলে শুভ্র ভাইয়া চলে গেলেন। আমি ওনার কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে রাগে গিজগিজ করতে করতে পড়তে বসলাম। শীতের সকাল, ঘাসের উপর শিশির জমেছে। আমার সবচেয়ে প্রিয় ঋতু শীত। সূর্যের সোনালী আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়, কিন্তু আমি তো পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গিয়েছিলাম। তাহলে কে বিছানায় আনলো? আর টেবিলের উপর একটা চিরকুট। বিকেলের আগে পড়া রেডি করে রাখিস, নয়তো কপালে দুঃখ আছে। তাহলে কি শুভ্র ভাই আমার রুমে এসেছিল? উনি কি তাহলে আমাকে বিছানায় শুয়ে দিয়ে গেছে? ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বাজে, 9টায় ক্লাস। তাই দেরি না করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নামলাম। গিয়ে দেখি মা রান্না করছে আর চাচিমা শুভ্র ভাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমাকে দেখে চাচিমা বললেন, গুড মর্নিং নীরা মামুনি। আমি হালকা এসে গুড মর্নিং বলে টেবিলে খেতে বসলাম। খেয়ে বের হতে যাব এমন সময় শুভ্র ভাইয়া কাঠ গলায় বললেন,
তুই এখন থেকে আমার সাথে ভার্সিটিতে যাবি। আমি কিছু বলতে গিয়েও বলিনি, কারণ অযথা তর্ক করে লাভ নেই। কারণ উনি যেহেতু বলেছেন শেষমেশ ওনার সাথেই যেতে হবে, তাই ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বের হয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসতে নিলাম। এমন সময় উনি বললেন, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? সামনে বস। আমি কথা না বাড়িয়ে ওনার পাশে গিয়ে বসলাম। সারা রাস্তা আমাদের কোনো কথা হয়নি। ভার্সিটিতে পৌঁছে আমি নামতে নিব, এমন সময় উনি বলল, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি। আমি মাথা নেড়ে নেমে পড়লাম। এমন সময় রাহাত এসে আমাকে জোরে ধরে বলল, দোস্ত, মিতু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। আমি আজকে তোদের সবাইকে ট্রিট দিব। আমি ঢোক গিলে বললাম, আগে আমাকে ছাড়। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। পাশে তাকিয়ে দেখি শুভ্র ভাইয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ভাইয়া, আসলে তুমি ভুল বুঝতেছো। ও হচ্ছে রাহাত, আমার বন্ধু। আর ও মিতুকে প্রপোজ করেছে। মিতু ওর প্রপোজাল একসেপ্ট করেছে, তাই খুশির ঠেলায় বেচারা আমাকে জড়িয়ে ধরেছে। এর বেশি কিছু না। কথাগুলো এক নাগারে বলে কেটে পড়লাম শুভ্র ভাইয়ের সামনে থেকে ক্লাস করার উদ্দেশ্যে। নয়নার বাচ্চা আজকে ভার্সিটিতে আসে নাই, তাই ব্রেক টাইমে একা একা ভার্সিটির চত্বরে বসে আছি। এমন সময় একটা পিচ্চি ছেলে এসে আমার হাতে কতগুলো ফুল আর একটা চিঠি দেয়। ভাবি, এগুলো ভাইয়া দিছে বলে এক দৌড়ে পালালো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, ওই ছেলেটা আমাকে কেন ভাবি বলল? ফুল আমার অনেক পছন্দ, তাই ফুলের একবার ঘ্রাণ নিয়ে এগুলো ব্যাগে ভরে রেখে দিলাম, নয়তো শুভ্র ভাইয়া দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই দৃশ্য দূর থেকে দেখে উপভোগ করছে এক তরুণ আর বলছে, প্রেয়সী, তুমি কবে বুঝতে পারবে আমার অনুভূতি? তোমার উপর আমি প্রতিদিন নতুন ভাবে প্রেমে পড়ছি। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি। ভার্সিটি শেষে শুভ্র ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। উনি গাড়ি নিয়ে আসতেই সামনে বসে পড়লাম। ওনার মনোযোগ দিয়ে ড্রাইভিং করছেন আর মাঝে মাঝে আর চোখে আমাকে দেখছে। কিন্তু উনি ব্রেক কষে জিজ্ঞেস করলেন, পিচ্চি, আইসক্রিম খাবি? আমি অবাক না হয়ে পারলাম না। যে কিনা আমি আইসক্রিম খাবো বায়না করলে ধমক দেয়, সেই ব্যক্তি নিজ থেকে আইসক্রিম অফার করছে। তাই জিজ্ঞেস করলাম, আপনি আমাকে আইসক্রিম খেতে বলছেন? ব্যাপারটা ঠিক হজম হলো না। কোনো কিন্তু তো অবশ্যই আছে। আইসক্রিমের মধ্যে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি আবার? শুভ্র ভাইয়া নির্দ্বিধায় বললেন, খেলে খাবি, না খেলে নাই। আইসক্রিমের লোভ সামলাতে না পেরে বললাম, খাবো। শুভ্র ভাইয়া বললেন, চল। আমিও নাচতে নাচতে আইসক্রিম খেতে চললাম। ভার্সিটি থেকে এসে রুমে ফ্রেশ হয়ে দরজা আটকিয়ে বসেছি চিঠিটা পড়ার জন্য। প্রিয় নীরাপরি, তুমি কি আমার অনুভূতি কখনোই বুঝবে না প্রেয়সী? আর কত অপেক্ষা করতে হবে আমাকে? আমি তোমাকে শেষকাল অবধি ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, জানার প্রয়োজনও নেই, কারণ তুমি চিরকাল আমার। তুমি যা কিছু করো না কেন তাতে আমার ভালোবাসা এতটুকুও কমবে না। ইতি তোমার প্রেমে আসক্ত অগোছালো প্রেমিক। চিঠিটা পড়ে কিছুক্ষণ থমেরে বসে রইলাম। আর কে লিখতে পারে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। এদিকে শুভ্রর কাকিমা মানে নীরার মায়ের সাথে কথা বলছে। কাকিমা, এভাবে আর কতদিন? সত্যিটা ওকে জানানো উচিত। নীরার মা বলল, বাবা, আগে অরণ্যের ঝামেলাটা মিটুক, তারপর। শুভ্রের মা তখন বলল, ভাবি, এত তাড়াহুড়োর কিছু নেই। আমার ঘুম ভাঙে শুভ্র ভাইয়ের চিৎকারে। শুভ্র বলল, পিচ্ছি, রাত 8টা বাজে, তোর কোনো খবর আছে? দরজা খুলে পড়তে বস। আমি তাড়াতাড়ি চিঠিটা ডায়েরির ভাঁজে রেখে দরজা খুললাম। শুভ্র ভাইয়া বলল, কি সমস্যা তোর? শরীর খারাপ? আমি তড়িৎ গতিতে বললাম, না না, চোখটা একটু লেগে গেছিল আর কি। শুভ্র ভাইয়া বলল, আচ্ছা, পড়তে বস। যদিও বিন্দুমাত্র মনোযোগও নেই, ভাবছি ওই চিঠির কথা। কিছুক্ষণ পর মেসেজের টুংটাং আওয়াজে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসি। ফোন হাতে নিয়ে দেখি শুভ্র ভাইয়া মেসেজ। হিসাব বিজ্ঞানে যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম ওই খাতাটা আমার রুমে রেখে আয়। আমি বাহির থেকে এসে রাতে তোর খাতা চেক করব। আমি মনের ভিতর একরাশ ভয় নিয়ে খাতাটা রেখে আসলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে রাখলাম, আল্লাহ, এবারের মতো বাঁচায় দাও। এখন থেকে ঠিক মতো পড়বো, আর পড়া ফাঁকি দিব না। শুভ্র ভাইয়া কিছুক্ষণ আগে বাসায় এসেছে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি ভাইয়া আসার আগে ভাইয়াকে ইমপ্রেস করার জন্য ভাইয়ার রুম গুছিয়ে রাখছিলাম। যদিও জানি কোনো লাভ নেই, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? ভাইয়া আসার পর নিজের হাতে ভাইয়ার জন্য কফি বানিয়ে রেখে গেছি, কারণ একটাই শাস্তি একটু কম পাওয়ার চেষ্টা।